প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। এই করোনাকালীন সময়ে তোমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আল্লাহর রহমতে সবাই যার যার ঘরে অবস্থান করছো। আমি আজ তোমাদের জন্য একটি ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসছি। এসো আমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করি। বাগেরহাট সদর অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানালাম। আমার পরিচয় হলো, আমি শেখ মাসুদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, সুগন্ধি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাগেরহাট। আমি আজকে তোমাদের ক্লাস নেব নবম শ্রেণীর গণিত বিষয়ের পরিসংখ্যান নিয়ে একটি ক্লাস নেব। এসো আজ আমরা পরিসংখ্যানের একটি ক্লাস দেখে কিছু জ্ঞান অর্জন করি। আমরা এখানে উপরের ছবিতে দেখা যাচ্ছে কতগুলো ফলের ছবি। এখানে কী কী ফল আছে আমরা লক্ষ্য করে দেখতে পাই। এখানে পেয়ারা আছে, লিচু আছে, কাঁঠাল আছে যেটা আমাদের জাতীয় ফল, আনারস আছে, অনেক রকমের ফল এখানে দেখা যাচ্ছে, লেবু আছে। তা এখানে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো কাঁঠাল দেখা যাচ্ছে, সংখ্যাও গোনা যাচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা কাঁঠাল দেখা যাচ্ছে। আর আনারসও 1টা 2টো 3টে 4টে 5টা আনারস লক্ষ্য করা যাচ্ছে। আর প্রায় ফল যেমন লিচু আছে, লিচু আছে 5টা, অন্যান্য ফলগুলো 2-3টা আছে। তো এইখানে যে ছবিটা নিয়ে লক্ষ্য দেখা যাচ্ছে যে এখানে আজকে আমাদের পরিসংখ্যানে আমরা কোন বিষয়টা আমরা পড়াবো বা কোন বিষয়টা আমরা জানবো সেটা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। তা আমি তোমাদের আগেই বলে রাখছি, এখানে ছবিতে দেখা যাচ্ছে উপরের ছবির ফলগুলোর কোন ফলগুলো প্রচুর পরিমাণে আছে। যে ফলগুলো প্রচুর পরিমাণে আছে সেটাই আমরা জেনে নিব। এটাই হবে আমাদের আজকের পাঠটা হবে আমাদের প্রচুরক। কিছু জিনিস আমরা জেনে রাখি আগে থাকি। একটি উপাত্তের এক বা একাধিক প্রচুরক থাকতে পারে। একটি উপাত্তে এক বা একাধিক প্রচুরক থাকতে পারে। তা আমরা কি জানলাম আজকে একটু জেনে রাখি। এটা একটি উপাত্তে এক বা একাধিক প্রচুরক থাকতে পারে। আর একটা কি জানলাম, কোনো উপাত্তে যদি কোনো সংখ্যাই একাধিকবার না থাকে তবে সেই উপাত্তে কোনো প্রচুরক নেই। কোনো উপাত্তে যদি কোনো সংখ্যাই একাধিকবার না থাকে তবে সেই উপাত্তে কোনো প্রচুরক নেই। তাহলে দুটো জিনিস আমরা এখান থেকে জানতে পারলাম। তা আমরা পিছনে যে ছবিটা লক্ষ্য করেছি, ওই ছবিতে আমরা দেখেছি যে এখানে কাঁঠাল 5টি, আনারস 5টি আছে, আর অন্যান্য যে ফলগুলো আছে সেটা সংখ্যায় কম, 3টি 4টি 1টি এরকম আমরা দেখে আসছি। তা ওখান থেকে আমরা জেনে নিতে পারি যে উপাত্তের এক বা একাধিক প্রচুরক থাকতে পারে। কোনো উপাত্তে যদি কোনো সংখ্যায় একাধিকবার না থাকে
তবে সেই উপরতে কোনো পশুরাক নাই। তা ওখানে তাহলে পশুরাক কী কী হতে পারে ওই ছবিতে? পশুরাক হতে পারে আনারস এবং কাঁঠাল, কারণ ওরা একাধিকবার আছে এবং সংখ্যা ওরা বেশি আছে। তাহলে কি বন্ধুরা আমরা জেনে নিতে পারি না? তাহলে আমাদের ওই ছবিতে আমাদের পশুরাক কোনটি? তাহলে পশুরাক হলো আমাদের ওই ছবিতে কাঁঠাল এবং আনারস। তাহলে আজকে আমাদের পাঠ কি? পশুরাক নিয়ে আমরা আজকে আলোচনা করব। এসো তাহলে আমরা পশুরাকের সংজ্ঞাটা একটু জেনে নিই। পশুরাকের সংজ্ঞাটা কি হতে পারে? কোনো কিছু বেশি সংখ্যকবার থাকাকে কি বলা হয়? পশুরাক বলা হয়। কোনো কিছু বেশি সংখ্যকবার থাকাকে পশুরাক বলা হয়। তাহলে বন্ধুরা আমরা জানতে পারি যে পিছনের যে আমরা ছবিটা লক্ষ্য করেছি ওই ছবিতে তাহলে কি পশুরাকে লক্ষ্য করা যায়? ওই ছবিতে আনারস এবং কাঁঠাল পশুরাক হিসাবে ধরে নেওয়া যায়। আমরা আর একটু লক্ষ্য করি আমাদের নবম শ্রেণীর গণিত বইয়ে এই সংখ্যাটা এভাবে ভাষায় বলা যায়, কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় সেই সংখ্যাই উপাত্তের পশুরাক। তাহলে পশুরাক কি হবে? কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় সেই সংখ্যাই উপাত্তের পশুরাক। বন্ধুরা আমরা এটা জেনে নিচ্ছি। এটা এসো আজকে আমরা অবিন্যস্ত উপাত্তের পশুরাক নির্ণয় করি। অবিন্যস্তভাবে পশুরাকটা নির্ণয় করি। দেখা যাচ্ছে কি এখানে দেখো সংখ্যাগুলো 29, 33, 25, 17, 20, 30, 17, 25, 17 এলোমেলোভাবে সংখ্যাগুলো কয়েকবার আকারে সারিবদ্ধ আছে। কিন্তু এই সংখ্যাগুলোকে যদি আমরা মানের ক্রমানুসারে উপাত্তগুলো সাজিয়ে লক্ষ্য করি তাহলে কি দেখা যাচ্ছে? দেখো এখানে ছোট সংখ্যা কোনটা? 17। 17 কয়টা? 1, 2, 3, এই 3টি 17। তারপর 17 পর কত আছে এখানে? দেখা যাচ্ছে যে এখানে 20 আছে। 20 আছে একটি। 25 কয়টা? একটা, দুটি 25। 29 একটা, 30 আছে একটা, 33 এই একটা। তাহলে আমরা 17 এখানে কয়টা লক্ষ্য করা যাচ্ছে? 17 লক্ষ্য করা গেছে 3 বার। আর 25 কয়বার আছে? 2 বার। বাকি সংখ্যাগুলো আছে কয়বার? 1 বার। তাহলে এখানে পশুরাক কত হবে? 17। বন্ধুরা বলো তো এখানে পশুরাক 17 হবে কেন? কারণ এখানে 17 সংখ্যাটা 3 বার অধিকবার তোমার লিপিবদ্ধ আছে। 3 বার আছে, সর্বোচ্চ আছে 3 বার সংখ্যাটা। সেই জন্য আমরা পশুরাক ধরে নেব কত? 17 ধরে নেব। তাহলে এটা আমরা জানলাম অবিন্যস্ত উপাত্তের পশুরাক নির্ণয়। তো অবিন্যস্ত উপাত্তের পশুরাক নির্ণয় করার সময় আমরা লক্ষ্য করব প্রথমে আমরা মানের ক্রমানুসারে উপাত্তগুলো সাজিয়ে নিব। তারপরে যে সংখ্যাটা তোমার বেশি বার থাকবে তো সেই সংখ্যাটাই হবে আমাদের উপাত্তের পশুরাক। তাহলে আমাদের এই অঙ্কটায় আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমাদের 17 আছে 3 বার। তাহলে পশুরাক হবে কয়বার? কত হবে তাহলে? পশুরাক হবে 17। বন্ধুরা অবশ্যই আমরা এটা বুঝতে পারছি। কোনো উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে তাকে বলা হয় কি বলা হয়? পশুরাক বলা হয়। কোনো উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে তাকে পশুরাক বলা হয়। এসো আজকে আমরা বিন্যাস উপাত্তে পশুরাক নির্ণয়ের সূত্রটা দেখি। পশুরাক সমান কি দেখা যাচ্ছে এখানে? পশুরাক সমান দেখা যাচ্ছে পশুরাক সমান L প্লাস F1 প্লাস F2 গুণ H। এলকে কিভাবে আমরা চিহ্নিত করি? এলকে আমরা চিহ্নিত করি পশুরক শ্রেণীর নিম্নসীমা। পরবর্তীতে আমরা দেখে নেব ওই চার্ট অনুযায়ী কোনটাকে আমরা নিম্নসীমা ধরবো, কোনটাকে কি ধরবো সেটা আলোচনা করব। তা আমরা আগে নামগুলো জেনে নিই। এল এর নাম হলো পশুরক শ্রেণীর নিম্নসীমা, আর F1 হলো পশুরক শ্রেণীর গণসংখ্যা। পশুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার
পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। বোঝা গেছে এটা? F2 কোনটা? পশুরাক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। H কোনটা? H হলো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। তাহলে আমরা জেনে নিলাম L সমান হলো পশুরাক শ্রেণীর নিম্নসীমা, F1 হলো পশুরাক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। F2 কি হলো? পশুরাক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। আর H সমান কি হলো? শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। তাহলে বন্ধুরা এসো আমরা একটি অঙ্কের মাধ্যমে এটা জেনে নিতে পারি কোনটা কিসের মান। এখানে কি লেখা যাচ্ছে? যে শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা থাকে তাকে কি শ্রেণী বলা হয়? পশুরক শ্রেণী বলা হয়। তা পশুরক শ্রেণী কোনটা তাকে আমরা চিহ্নিত করতে পারবো যখন আমরা দেখব যে অঙ্কটায় সর্বাধিকবার গণসংখ্যা দেওয়া আছে, সবচেয়ে বড় যে গণসংখ্যাটা দেওয়া থাকবে সেইটাকে ধরে নেব আমরা এটা পশুরক শ্রেণী। তাহলে পশুরক শ্রেণী কোনটা? যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশিবার দেওয়া থাকে ওইটা হলো পশুরক শ্রেণী। তা যে শ্রেণী বিন্যস্ত উপাত্তে প্রথম শ্রেণী পশুরক শ্রেণী হলে এর আগের শ্রেণী গণসংখ্যা শূন্য ধরতে হয়। বন্ধু কি বলছে? যে শ্রেণীতে আগের সংখ্যা যদি কিছু না থাকে সেই শ্রেণীতে কি ধরতে হয়? শূন্য ধরতে হয়। এসো বন্ধুরা আজকের আমরা পশুরক নির্ণয়ের প্রতীকগুলো লক্ষ্য করি। আমরা পশুরক শ্রেণী পশুরকের যে সূত্রটা দেখেছি সেখানে লেখা আছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। এখন L কে বলা হয় পশুরক শ্রেণীর নিম্নসীমা। তা পশুরক শ্রেণীর নিম্নসীমা কোনটা? এসো তাহলে আমরা এটা দেখে নিই। পশুরক শ্রেণীর নিম্নসীমা কোনটি? পশুরক শ্রেণীর নিম্নসীমা, কারণ সবচেয়ে গণসংখ্যা বেশি আছে কোনটায়? এই দেখো 6, প্রথম শ্রেণীতে আছে গণসংখ্যা 6, দ্বিতীয় শ্রেণীতে 8, তৃতীয় শ্রেণীতে 10, তৃতীয় শ্রেণীতে 12, তারপরে 5, 7, 2। তা সবচেয়ে বেশি আছে কোন শ্রেণীতে? এইখানে বা 60 থেকে 70 শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে। কত আছে? 12 আছে। তাহলে এই শ্রেণীটা হবে আমাদের এল পশুরক শ্রেণীর নিম্নসীমা। তা কোথাও অবস্থান করে 61 থেকে 70। তাহলে 61 বড় না 70 বড়? নিশ্চয়ই আমরা জানি 61 ছোট, নিম্নসীমা নিম্ন মানে ছোট, তাহলে 61 হবে পশুরক শ্রেণীর নিম্নসীমা। F1টা কি? F1টা হলো পশুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এই দেখা যাচ্ছে পশুরক শ্রেণীর গণসংখ্যা কত দেওয়া আছে? 12। তার পরবর্তী শ্রেণীর পরবর্তী মানে কি? তার আগেরটা কত দেওয়া আছে? 10। তা 12 থেকে 10 বিয়োগ করলে কত হবে বন্ধুরা? আমরা বের করতে পারবো অবশ্যই। F2 কোনটা? F2 হলো পশুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। 12 বিয়োগ 5। বন্ধুরা বোঝা যাচ্ছে? এর সমান কি হলো? শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি 31 থেকে 40, 41 থেকে 50 কত ব্যবধান আছে? 91 থেকে 100 ব্যবধান আছে কত? 10। তাহলে আমরা এই মানটা পেয়ে যাব। এসো আমরা তাহলে বিন্যাস উপাত্তে পশুরক নির্ণয় করি। আমরা আগে সূত্রটা কি সেটা লক্ষ্য করি। যখন সূত্রটা হবে এই পশুরক শ্রেণী L প্লাস F1 বাই, আগে দেখো সর্বাধিক গণসংখ্যা আছে কোনখানে? এইখানে এই শ্রেণীতে 61 থেকে 70 শ্রেণীতে আছে। সুতরাং পশুরক হবে কত? 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত আছে। এই শ্রেণীতে আমাদের পশুরক নির্ণয় করতে হবে। তাহলে এল এর মান কত? 61। F2 কত? F1 কত? 2। F3 কত? 7। H কত? 10। এসো বন্ধুরা আমরা তাহলে সূত্রটা বসিয়ে আমরা মানগুলো বসিয়ে নিই। এল এর মান কত? এখানে 61। F1 কত? 2। F1 2 যোগ F2 কত? 7 গুণ H এর মান কত? 10। তাহলে আমরা এটা 10 দুগুণে 20 বাই 9 ভাগ করলে হয় 2.22 সমান সমান কত? 63.22। তাহলে এটা হলো আমাদের উপাত্ত শ্রেণীর পশুরকের সমাধান। এখন আমরা একটা অঙ্ক দিই তোমাদের। সুগন্ধি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রীর 25 জনের গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। এই নম্বরগুলো আছে। এটা তোমাদের কাজ দিও, তোমরা এখন করবে। করার পরে
আমরা দেখব, বাসা বসে করবে তোমরা, তোমরা দেখে অঙ্কটা এখান থেকে মিলিয়ে নেবে। এসব পরবর্তীতে আমরা এই অঙ্কটা আমরা সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। এই যে শ্রেণীটা দেয়া আছে, শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। গণসংখ্যা নিবেশন সারণীর সাহায্যে গড় ও প্রচুরক নির্ণয় করি। আসো আমরা এই সমস্যার সমাধানটা কিভাবে করা যায় আমরা দেখে নিই। কয়ের সমাধান। এখানে সর্বনিম্ন প্রাপ্ত নম্বর কত ছিল? 45। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর কত? 85। আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1 সমান 41। যেমন এখানে সর্বনিম্ন সংখ্যা প্রাপ্ত নম্বর কত? 45। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর 85। তা পরিসরের সূত্রটা কি? আমরা জানি সর্বোচ্চ সংখ্যা থেকে প্রাপ্ত সর্বনিম্ন সংখ্যাটা বিয়োগ করার ফলে পরে আমরা যদি 1 যোগ করি যে মানটা হবে সেটা হলো পরিসর। আর শ্রেণী সংখ্যা কীভাবে নির্ণয় করে? যখন আমার ব্যবধান বলে দেবে যে এত ধরে বের করো শ্রেণী সংখ্যা, 41কে আমার 5 ধরে এখানে নির্দেশ ছিল, 41কে 5 দ্বারা ভাগ করলে 8.2। আমরা অবশ্যই জানি 8.2 দশমিকের পরে যদি সংখ্যা থাকে তখন সেটা পূর্ণ সংখ্যা হিসেবে গণনা করা হয়। পরবর্তী সংখ্যাটা পূর্ণ সংখ্যা, পরবর্তী 8-এর পরে পরবর্তী সংখ্যা পূর্ণ সংখ্যা কত? 9। তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা কত হবে? 9 হবে। ক হাতে শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণীর সংখ্যা কত পেয়েছি আমরা? 9। শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপে আমরা দেখি। এখান থেকে ট্যালি চিহ্ন বের করলাম। এই যে গণসংখ্যা 4 1 4 6 4 4 0 1 1। তাহলে গয়ের সমাধান গ নির্ণয় আমরা নিম্নরূপে জানি। শ্রেণীব্যাপ্তি বের করলাম। শ্রেণী মধ্যমান 45 থেকে 49। শ্রেণী মধ্যমানটা কীভাবে বের করে? দুটো সংখ্যাকে যোগ করে, ওই শ্রেণীর দুটো সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে যে মানটা পাওয়া যাবে সেটা হবে শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমানকে কিভাবে চিহ্নিত করে? এফআই দিয়ে চিহ্নিত করে। আর গণসংখ্যা আমরা টেলি চিহ্ন দ্বারা গণসংখ্যা বের করেছি। গণসংখ্যা কত আছে তোমার? 4। তাহলে এফআই এবং এক্সআই গুণ করলে কত পাওয়া যাচ্ছে? 47 আর 4 গুণ করলে পাওয়া যাবে 188। এরকম প্রত্যেকটা শ্রেণীর গুণ করে এটা পাওয়া যাবে। পাওয়ার পরে এখানে সামেশন সহকারে লেখা আসবে। মানে সামেশন মানে কি? এই সংখ্যাগুলোর যোগফল। যোগ করলে দেখা যাচ্ছে যে এখানে আমার গণসংখ্যা 25 আর যোগ করলে দেখা যাচ্ছে 1565। আমরা জানি গড় নির্ণয় করার সূত্র হলো সামেশন এফআই এক্সআই ভাগ এন। সামেশন এফআই এক্সআই ভাগ এন। সমষ্টিকে যদি আমি গড়ের সমষ্টি দ্বারা ভাগ করি, তাহলে গণসংখ্যা সমষ্টি দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো? আমরা গড় পাবো। এটা কি আমরা গাণিতিক পদ্ধতিতে গড়। তা গড়টা কত আসবে? গড়টা আসবে আমরা হিসাব করে পাবো 62.6। তো আমরা গড়টা শিখলাম। তাহলে এবার আমরা কি শিখবো? প্রচুরক নির্ণয় শিখবো। প্রচুরক নির্ণয় ওই অঙ্কটা করার সময় আমরা দেখেছি যে এলে মান 60, এলে নিম্নসীমা গণসংখ্যা সবচেয়ে বেশিবার যেটা আছে সেটাই হবে। তো এলের মান F1 কত? 2, F2 কত? 6 বিয়োগ 4 2, H কত? 5, ব্যবধান 5। তাহলে আমরা এখান থেকে অঙ্কটা কিভাবে শিখলাম? প্রচুরকের L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H মানগুলো বসিয়ে আমরা কত ক্যালকুলেশন করে পাই আমরা 62.5। তাহলে যে অঙ্কটা দিলাম সেই অঙ্কটার প্রচুরকের অ্যান্সার কত আসবে? 62.5। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা তোমরা বাসায় বসে এই কাজটি তোমরা করে নিবে। মূল্যায়ন আমরা প্রচুরক কাকে বলে জানতে পারবো। প্রচুরক বাড়ির কাজটা তোমাদের, এটা তোমরা বাড়ি বসে এটা অংশগ্রহণ করে নিজেরা সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে। পরবর্তীতে তোমরা যদি না পারো শিক্ষকের শরণাপন্ন হবে। মানে ক্রমানুসারে সাজিয়ে প্রচুরক নির্ণয় করবো। 5 শ্রেণী ব্যক্তিতে সারণী তৈরি করে প্রচুরকটা নির্ণয় করব। আজকের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের পাঠটি এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।